সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা যে প্রতিনিয়ত কাজ করি, আমরা হাত দিয়ে কাজ করি, আমরা পা দিয়ে চলাচল করি, এখানে এক ধরনের কাজ সম্পন্ন হয়। ব্রেন দিয়ে চিন্তা করি, আমাদের শরীরের বিভিন্ন ইন্টারনাল অর্গান তাদের নিজেদের কাজ চালাচ্ছে। হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে, ফুসফুস শ্বাস প্রশ্বাস কার্য চালাচ্ছে, বৃক্ক তার নিজস্ব ছন্দে ছাঁকন কার্য চালাচ্ছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ তার নিজের কার্য পরিচালনা করছে। এই কাজের জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তি কোথা থেকে আসে, কে পরিচালিত করে, শক্তির মূল উপাদানটি কি, কোষের শক্তি কোথায় সংশ্লেষিত হয় আর কোথায় কিভাবে ব্যবহৃত হয়, আমরা আজকের ক্লাসে সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। শক্তি বলতে, কোষীয় শক্তি বলতে আমরা এটিপিকে বুঝি। এই এটিপি এক অণু গ্লুকোজ জারিত হয়ে 38 মতান্তরে 36 এটিপি তৈরি হয়। আমি আবারও বলছি, খুব ভালো করে শুনো। এক অণু গ্লুকোজ জারণে কোষে 36 মতান্তরে 38টি এটিপি সংশ্লেষিত হয়। আমরা গ্লাইকোলাইসিসে দেখেছি 2টি এটিপি। নিট এটিপি কয়টি? 2টি। তারপরে ক্রেবস চক্রে নিট এটিপি কয়টি? 2টি। কিন্তু বাকি ধাপে আমরা কিছু বিজারিত রিডিউসড কম্পাউন্ড পেয়েছি, যেমন এনএডি, এফএডি। এই বিজারিত রিডিউসড এনএডি, এফএডি রিডিউসড কম্পাউন্ডগুলো পরবর্তীতে যে ধাপে ভেঙে শক্তি তৈরি করে, আজকের ক্লাসে আমরা সেই ধাপটি আলোচনা করব। আর সেই ধাপটি হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরিলেশন, যা কিনা ঘটে কোষের মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আরো বিশদভাবে বললে এই ধাপটিকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে এটিপির সংশ্লেষণ, এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপির সংশ্লেষণ। চলো দেখি এই ধাপে উল্লেখযোগ্য কি কি ঘটনা ঘটে, কোথায় কিভাবে কি কি উপাদানের প্রেক্ষিতে কি কি প্রভাবক কাজ করে এই ধাপটি সম্পন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা জানি অক্সিডেটিভ ফসফোরিলেশন, ইটিএস বা ইটিসি, আমরা একে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। সবাত শ্বসনের যে ধাপে কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন চেইন আকারে সজ্জিত থাকে, চেইন আকারে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থান করে। তাহলে দেখো, এই যে কমপ্লেক্স 1 দেখতেছি, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এরা হচ্ছে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন। তারা চক্রাকারে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থান করে এবং ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, দেখো যে ইলেকট্রনগুলো ভিতর দিয়ে স্থানান্তরিত হচ্ছে, এবং ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে একসময় পানি তৈরি করে এবং প্রচুর পরিমাণের এটিপি সংশ্লেষণ করে, পানি ও এটিপি তৈরি করে। লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু গ্লাইকোলাইসিসে পানি তৈরি হইতে দেখি নাই, পানি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, আমরা এখানে কিন্তু পানির ব্যবহার হতে দেখেছি, কিন্তু পানি তৈরি হইতে দেখিনি। কিন্তু আমরা জানি শ্বসনে পানির অণু তৈরি হয়। শ্বসনে 12টি বিক্রিয়া থেকে আমরা দেখেছি শ্বসনে কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু পানি সংশ্লেষিত হয়। তাহলে প্রচুর পানি তৈরি হয় এবং এটিপি তৈরি হয় সবাত শ্বসনের যে ধাপে, তাকেই বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা অক্সিডেটিভ ফসফোরিলেশন। চলো সংজ্ঞাটি আবারও দেখি। সবাত শ্বসনের যে ধাপে কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন চেইন আকারে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার 2 ধরনের মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন, বহিস্থ মেমব্রেন। লক্ষ্য করো, এটি হলো আউটার মেমব্রেন, কিন্তু এই ভিতরের দিকে বহিঃপ্রকোষ্ঠের 2 পাশে 2টি মেমব্রেন আমরা দেখতেছি। বাইরেরটি হলো আউটার মেমব্রেন আর ভিতরেরটি হলো ইনার মেমব্রেন।
তাহলে ঘটনাগুলো ইনার মেমব্রেনে সংগঠিত হয়। এই ইনার মেমব্রেনে কতগুলো ট্রান্সপোর্ট প্রোটিন চক্রাকারে অবস্থান করে এবং ইলেকট্রন চক্রাকারে স্থানান্তরের মাধ্যমে এই স্থানে একটি বিশেষ ইউনিটের মধ্যে, আমি এখানে একটা ইউনিটের ছবি এঁকে রেখেছি, এই বিশেষ একটা ইউনিটের ভিতরে, এ ধরনের একটা বিশেষ ইউনিট বা এককের ভিতরে দেখা গেছে প্রচুর পরিমাণের এটিপি বা শক্তি এবং পানির অণু সংশ্লেষিত হয়। তাকেই বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সবাত শ্বসনের চতুর্থ ধাপ, যে ধাপে সবচেয়ে বেশি এটিপি সংশ্লেষিত হয়। শিক্ষার্থীরা, আজকে আমরা সেই ধাপটি দেখতে যাচ্ছি। শিক্ষার্থীরা, এবার চলো ইটিএস এর আরো দুটি বিশেষ বৈশিষ্ট্য জেনে আসি। এই ঘটনাটি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সংগঠিত হয়। আগে বলেছিলাম মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার দুইটি দ্বিস্তরী ফ্লুইড মোজাইক প্রকৃতির মেমব্রেন বা পর্দা থাকে। এই বাইরের পর্দাকে বলা হয় বহিস্থ মেমব্রেন, আউটার মেমব্রেন। আর ভিতরে ক্রিস্টির সাথে ক্রিস্টি তৈরিকারী ভিতরে ইন্টারনাল যে পর্দা থাকে তাকে বলা হয় অন্ত পর্দা বা ইনার মেমব্রেন। আসলে ইটিএস এর ঘটনা বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ঘটনা কিন্তু মূলত দেখো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এই অন্তস্থ মেমব্রেনে সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটাই আমরা মনে করো স্থূল করে এরকম করে এঁকেছি। তাহলে বাইরেরটি ছিল আউটার মেমব্রেন আর ভিতরটি হলো ইনার মেমব্রেন। তাহলে আমরা জানলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ঘটনাটি ঘটে ইনার মেমব্রেনে। এবং আরেকটি তথ্য জানি, এখানে অক্সিজেনের উপস্থিতিতে এটিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই জন্য এই ঘটনাকে বলা হয় অক্সিডেটিভ বা অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন। লক্ষ্য করো, এনজাইম কো এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে পিআই ইনঅর্গানিক ফসফেট বা ফসফেট ইনঅর্গানিক যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে এই এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরির ঘটনাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা সালোক সংশ্লেষণ পড়ার সময় জেনেছিলাম আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশনের ঘটনা, ফটোফসফোরাইলেশন। আর এখানে অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশনের ঘটনা ঘটে, তাই বলা হয় একে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। লক্ষ্য করো, শ্বসনের মধ্যে যে অক্সিজেন প্রয়োজন বিক্রিয়ক হিসাবে, শ্বসনের দুইটি বিক্রিয়কের মধ্যে একটি ছিল অক্সিজেন সবাত শ্বসনে, আর এই অক্সিজেনটা এখানেই ব্যবহৃত হয়। আর অক্সিজেনের উপস্থিতিতে এইভাবে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরির ঘটনাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর ইহাই মূলত এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যেই সংগঠিত হয়। শিক্ষার্থীরা, চলো আমরা আসলে এইখানে কি ঘটনাটি ঘটে, ইলেকট্রনগুলো কিভাবে স্থানান্তরিত হয়, যেহেতু ধাপটির নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন কোথা থেকে কিভাবে সৃষ্টি হয়, চলো এই ব্যাপারটি দেখি। এখানে বলা হচ্ছে সবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ পাইরুভিক অ্যাসিডের জারণ বা এসিটাইল কোয়ের সৃষ্টি, এবং তৃতীয় ধাপ ক্রেবস চক্রে সৃষ্টি হয় কিছু বিজারিত যৌগ, যেমন এনএডি রিডিউসড কম্পাউন্ড, এফএডি রিডিউসড কম্পাউন্ড। এদের মধ্যে দেখো প্রোটন রয়েছে, প্রোটন হাইড্রোজেন আয়ন বা প্রোটন রয়েছে। আর আমরা জানি যে কোনো যৌগে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রনও থাকবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি ইলেকট্রনের উৎস কোথায়। তাহলে এদের হতে প্রোটনের সাথে নির্গত হয় ইলেকট্রন, আর এই ইলেকট্রনগুলোই চেনের মাধ্যমে অক্সিজেনে স্থানান্তরিত হয়। অক্সিজেনের কাছে স্থানান্তরিত হয়ে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ঘটনাটি সংগঠিত করে। লক্ষ্য করো, এনএডি তার যখন জারণ ঘটে প্রোটন নির্গত হয়, সাথে দেখো এই যে ইলেকট্রন নির্গত হচ্ছে। এফএডি রিডিউসড, তার মধ্যে দেখো প্রোটনের সাথে ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, আর ইলেকট্রনগুলো পরবর্তীতে বিভিন্ন বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়ে সর্বশেষে দেখো ঘুরে এসে অক্সিজেনের কাছে চলে আসছে, এবং এইভাবে অক্সিজেনের কাছে এসে অক্সিজেনের সাথে ক্রিয়া করে পানির অণু এবং এটিপি সংশ্লেষণ করে থাকে। আর এইভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ঘটনাটি ঘটে থাকে। এবার আমরা জানব
এই ঘটনা ঘটার জন্য আমি আগেই সংজ্ঞাতে বলেছিলাম কতগুলো ট্রান্সপোর্ট প্রোটিন। আমরা এবার এই ট্রান্সপোর্ট প্রোটিন কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এদের সম্পর্কে বিস্তারিতভাবে জানব। শিক্ষার্থীরা এবারে ধাপটি লক্ষ্য করো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্স প্রোটিন অর্থাৎ যে প্রোটিনগুলোর উপর ভর করে বিজারিত যৌগগুলো জারিত হয়, যে প্রোটিনগুলো ইনার মেমব্রেনের মাঝখানে অথবা প্রান্তে অবস্থান করে। 4 ধরনের প্রোটিন রয়েছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এই 4 ধরনের প্রোটিনের মধ্যে 3 ধরনের প্রোটিন হলো মাল্টিপ্রোটিন। মাল্টিপ্রোটিন কারা? মাল্টিপ্রোটিন হলো ইন্টিগ্রাল প্রোটিন, অর্থাৎ যারা 2 লেয়ার ব্যাপ্ত করে থাকে। ফ্লুইড মোজাইক প্রকৃতির বহিস্থ লেয়ার এবং অন্তঃস্থ লেয়ার 2 লেয়ারকে ব্যাপ্ত করে থাকে, 2 লেয়ারকে টাচে থাকে, 2 লেয়ারকে পরিবেষ্টিত করে থাকে, তাদেরকে বলা হয় মাল্টিপ্রোটিন। কমপ্লেক্স 1, 3, 4 এই 3টি হলো মাল্টিপ্রোটিন, আর কমপ্লেক্স 2 হলো পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। শিক্ষার্থী আবার লক্ষ্য করো কি বলেছি, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এই 3টিকে বলা হচ্ছে মাল্টিপ্রোটিন, যারা ইন্টিগ্রাল প্রোটিন ইনার লেয়ারের 2 প্রান্তকে ব্যাপ্ত করে থাকে। আর কমপ্লেক্স 2 হলো পেরিফেরাল প্রোটিন, একক পেরিফেরাল প্রোটিন। তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ার সময়, সজীব পর্দার প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল পড়ার সময় নিশ্চয়ই ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। জাস্ট আমরা এটুকুই জানলাম যে এখানে 4 ধরনের প্রোটিন রয়েছে, 1, 3, 4 এই 3টিকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, যাদেরকে আমরা বলছি মাল্টিপ্রোটিন। আর কমপ্লেক্স 2 হলো প্রান্তে অবস্থানকারী প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিন। শিক্ষার্থী আবার লক্ষ্য করো, কমপ্লেক্স 1 এটার নাম কি? NAD ডিহাইড্রোজিনেস। লক্ষ্য করো এখানে রিডিউসড NAD জারিত হচ্ছে। কমপ্লেক্স 2 পেরিফেরাল সাকসিনেট ডিহাইড্রোজিনেস। কমপ্লেক্স 2 হলো প্রান্তে থাকে পেরিফেরাল প্রোটিন, এখানে FAD জারিত হয়। জাস্ট আমরা শুধুমাত্র নামটি মনে রাখবো, পেরিফেরাল সাকসিনেট ডিহাইড্রোজিনেস। তারপরে কমপ্লেক্স 3 সাইটোক্রোম কমপ্লেক্স, এটা একটা মাল্টিপ্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। সর্বশেষে কমপ্লেক্স 4 সাইটোক্রোম অক্সিডেস, ইহাও একটি মাল্টিপ্রোটিন বা ইন্টিগ্রাল প্রকৃতির প্রোটিন। শিক্ষার্থীরা তাহলে শুধুমাত্র কষ্ট করে এই কমপ্লেক্স প্রোটিনগুলোর নামগুলো মনে রাখতে হবে। কমপ্লেক্স 1 NAD ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স 2 পেরিফেরাল সাকসিনেট ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স 3 সাইটোক্রোম কমপ্লেক্স, কমপ্লেক্স 4 সাইটোক্রোম অক্সিডেস। তার মধ্যে 1, 3, 4 এই 3টিকে বলা হচ্ছে মাল্টিপ্রোটিন, আর কমপ্লেক্স 2 হলো একক পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সুপ্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরিলেশনের ধাপে যাওয়ার আগে আমরা চলো 2টি বৈশিষ্ট্য খুব ভালো করে জেনে নেই। প্রথম বৈশিষ্ট্য হলো শাটল। ইলেকট্রন পরিবহনকালে, ইলেকট্রন কমপ্লেক্স থেকে অন্য কমপ্লেক্সের সঞ্চারণকালে ইলেকট্রন পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় যে মাধ্যম, তাকে আমরা বলি শাটল। শাটল মানে হলো পরিবাহক। আমি এইভাবে বলি, ইলেকট্রনকে ঘাড়ে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তাহলে এখানে আমরা 2টি শাটল ব্যবহৃত হতে দেখছি। একটি হলো শাটল 1, যাকে বলা হয় UQ বা ইউবিকুইনন, সংক্ষেপে UQ। তার অবস্থান কোথায়? তার অবস্থান দেখো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের ভিতরে, এবং সে কি করে? ইলেকট্রনকে লক্ষ্য করে UQ, সে কি করে? ইলেকট্রনকে কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3 পর্যন্ত নিয়ে যায়। এই মধ্যবর্তী স্থানে দেখো অবস্থান কিসের? ইউবিকুইনন, UQ। এবং আরেকটি শাটল হলো সাইটোক্রোম C, যা বহি এবং অন্ত মেমব্রেনের মাঝখানে খালি জায়গায় অর্থাৎ বহিঃপ্রকোষ্ঠে সে অবস্থান করে। সাইটোক্রোম C বহি মেমব্রেন এবং অন্ত মেমব্রেন মাঝখানে অবস্থান রয়েছে সাইটোক্রোম C এর। সে কি করে বলেছি? সে ইলেকট্রনকে কমপ্লেক্স 3 হতে কমপ্লেক্স 4 পর্যন্ত নিয়ে যায়। শাটল 1 ইউবিকুইনন কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রনকে কমপ্লেক্স 3 তে নিয়ে যায়, আর শাটল 2 সাইটোক্রোম C কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনকে কমপ্লেক্স 4 এ নিয়ে যায়। এবং শিক্ষার্থীরা এই তথ্যটা খুব ভালো করে মনে রাখবে, বিজারিত যৌগগুলোর জারণকালে ATP সংশ্লেষণ হয়।
এখানে বিজারিত যৌগ NAD, রিডিউসড NAD, তার জারণকালে কয়টি? 3টি। এবং FAD, রিডিউসড FAD, এর জারণকালে কয়টি? 2টি ATPর সংশ্লেষণ ঘটে। খুব ভালো করে মনে রাখবে, MCQ এর সংখ্যা নির্ণয় অনেকবার এসেছে। NAD জারণকালে কয়টি? 3টি। এবং FAD জারণকালে 2টি ATPর সংশ্লেষণ ঘটে। তাহলে আমরা জানলাম শাটল সম্পর্কে এবং বিজারিত যৌগের জারণকালে সৃষ্ট ATP সম্পর্কে। তাহলে শিক্ষার্থী, এবার আমরা জানব এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ধাপগুলো সম্পর্কে। 5টি ধাপে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ঘটনাটি ঘটে থাকে। কয়টি ধাপ? 5টি ধাপ। চলো দেখি 5টি ধাপে কোন ধাপে কি কি ঘটনা ঘটে। শিক্ষার্থী লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট ঘটনা। ধাপ 1, এখানে বিজারিত যৌগ NAD, রিডিউসড NAD এর চারণ ক্রিয়া ঘটে, অর্থাৎ এই স্থান থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন মুক্ত হয়, সেই সাথে ইলেকট্রনও মুক্ত হয়। তাহলে আমরা চিত্রে দেখি। প্রথমে কমপ্লেক্স 1-এ আমরা দেখতেছি, কমপ্লেক্স 1-এ রিডিউসড NAD, বিজারিত যৌগ NAD এর চারণ হয়ে NAD তে পরিণত হয়। রিডিউসড NAD হতে সে NAD তে পরিণত হয় এবং এতে আমরা দেখতেছি তার সাথে যুক্ত হাইড্রোজেন আয়ন বা প্রোটন মুক্ত হয়ে আউটার এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্পেসে এই প্রোটনগুলো অবস্থান করতেছে। এবং যে কথা বলেছিলাম, প্রোটনের সাথে কি মুক্ত হয়? ইলেকট্রন মুক্ত হয়। আর এই মুক্ত ইলেকট্রনকে কে গ্রহণ করে? শাটল 1, ইউবিকুইনন, এবং তাকে পৌঁছে দেয় কোথায়? কমপ্লেক্স 3-তে। ইউবিকুইনন ইলেকট্রনকে গ্রহণ করে NADর জারণকালে যে ইলেকট্রন মুক্ত হয়, প্রোটনের সাথে যে ইলেকট্রন মুক্ত হয়, তাকে UQ গ্রহণ করে কমপ্লেক্স 3-তে পৌঁছে দেয়। এটুকুই ছিল ধাপ 1-এর ঘটনা। এবার আমরা দেখব ধাপ 2-তে একই রকম আরেকটি ঘটনা ঘটে। তাহলে শিক্ষার্থী, যে কথা বলেছিলাম, ধাপ 2-র মধ্যেও ধাপ 1-এর মতো সেম ঘটনা ঘটে, শুধুমাত্র বিজারিত যৌগটি এখানে পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে ছিল NAD রিডিউসড কম্পাউন্ড, এখানে হলো FAD রিডিউসড কম্পাউন্ড, এবং ইহা ঘটে কমপ্লেক্স 2-তে। পেরিফেরাল সাকসিনেট ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স 2-র মধ্যে FAD রিডিউসড যৌগ কি হলো? তার জারণ ক্রিয়া ঘটেছে। এক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হয়, প্রোটন মুক্ত হয়। প্রোটন দেখো বহিঃ আর ইনার মেমব্রেনের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং মুক্ত ইলেকট্রন, এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন UQ কি করে? এই মুক্ত ইলেকট্রনকে কমপ্লেক্স 3-তে নিয়ে যায়। তাহলে এই কথাই বলেছি, লক্ষ্য করো। অনুরূপে কমপ্লেক্স 2-তে FADর জারণ ঘটে এবং ইলেকট্রন মুক্ত হয়। এবং কমপ্লেক্স 2 হতে ঘটনাটি ঘটেছে কমপ্লেক্স 2-তে, এবং এখান থেকে বিজারিত FAD যৌগ তার থেকে ইলেকট্রন গ্রহণ করে UQ কমপ্লেক্স 3-তে পৌঁছে দেয়। ইউবিকুইননের কাজ হলো কমপ্লেক্স 3 পর্যন্ত ইলেকট্রনকে পৌঁছে দেওয়া। শিক্ষার্থী লক্ষ্য করো, পরবর্তী 3য় ধাপ খুবই সহজ। এখানে লক্ষ্য করো আরেকটি বিশেষ শাটল, সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি বলেছিলাম ইহা অবস্থান করে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী স্থানে। এই সাইটোক্রোম সি, শাটল 2 সাইটোক্রোম সি, সে ইলেকট্রনকে কমপ্লেক্স 3 হতে কমপ্লেক্স 4 পর্যন্ত মেমব্রেনের বাইরের স্থান দিয়ে পৌঁছে দেয়। তাহলে এই ছিল ধাপ 3, শাটল 2 সাইটোক্রোম সি ইলেকট্রনকে কমপ্লেক্স 3 হতে কমপ্লেক্স 4 পর্যন্ত পৌঁছে দেয়। শিক্ষার্থীরা সর্বশেষে লক্ষ্য করো ধাপ 4 ও ধাপ 5। এই দুটি ধাপে কি কি ঘটনা ঘটেছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে বিদ্যমান অক্সিজেন, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মুক্তভাবে অক্সিজেন অবস্থান করে। সবাত শ্বসনে যে মুক্ত অক্সিজেন বিক্রিয়ক হিসাবে গৃহীত হয়েছিল তা ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে এবং এই ম্যাট্রিক্সে অক্সিজেন কমপ্লেক্স 4 হতে মুক্তভাবে ইলেকট্রন গ্রহণ করে। কমপ্লেক্স 4 হতে দুটি মুক্ত ইলেকট্রন গ্রহণ করে এবং ম্যাট্রিক্সে বিশেষ ক্যামি অসমোটিক প্রেসারের উপর ভিত্তি করে একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এগুলো গ্রহণ করে কোথায়? এই ম্যাট্রিক্সে।
তাহলে অক্সিজেন এই ম্যাট্রিক্সে ইলেকট্রন প্রোটন এদেরকে গ্রহণ করে, মুক্ত ইলেকট্রন প্রোটন অক্সিজেন গ্রহণ করে পানির অণু সংশ্লেষণ করে। এভাবে ম্যাট্রিক্সের মধ্যে পানির অণু সংশ্লেষিত হয়। শ্বসনের বিক্রিয়ায় আমরা যে পানির অণু তৈরি হতে দেখেছি, তাহলে পানির অণু ম্যাট্রিক্সে অক্সিজেনের সহায়তায় বিশেষ হাইড্রেজ এনজাইমের প্রভাবে পানির অণু এইভাবে সংশ্লেষিত হয়। আর কি বললাম, হাইড্রোজেন আয়ন বা প্রোটন বিশেষ চ্যানেলের মাধ্যমে, বিশেষ একটি চ্যানেল বা রাস্তার মাধ্যমে কেমি অসমোটিক প্রেসারের উপর ভিত্তি করে প্রোটনটিকে ম্যাট্রিক্সে নিয়ে আসে এবং ইলেকট্রনকে কমপ্লেক্স 4 থেকে গ্রহণ করে অক্সিজেন পানির অণু হাইড্রেজ এনজাইমের সহযোগিতায় তৈরি করে। তাহলে এভাবে পানির অণু সংশ্লেষণ ঘটেছে, যা আমরা দেখেছি ধাপ 4-এ। এবং ধাপ 5-এ দেখো কি ঘটে, খুব সহজ। এই পানির অণু তৈরি হওয়ার আগেই অক্সিজেন মুক্তভাবে থাকা অবস্থায় অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে আমরা এই কথাই বলেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন। সর্বশেষে অক্সিজেনের উপস্থিতিতে পানির অণু হিসাবে অক্সিজেনের অণু বদ্ধ হওয়ার আগেই অক্সিজেনটি মুক্তভাবে থাকা অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন উত্তেজিত হয়ে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপির সংশ্লেষণ ঘটে। আর অক্সিজেনের উপস্থিতিতে এইভাবে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি সংশ্লেষণের এই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি ধাপই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এভাবে ইলেকট্রন প্রবাহকালে, ইলেকট্রন সঞ্চালনকালে কি তৈরি হলো, এটিপি তৈরি হলো, এবং এখানে ইলেকট্রন প্রবাহকালে, ইলেকট্রন সঞ্চালনকালে পানির অণু তৈরি হলো। তাহলে আমরা জানলাম বিজারিত যৌগগুলো চালিত হয় এবং ইলেকট্রন কতগুলো চক্রাকারে স্থানান্তরিত হওয়ার সময় অক্সিজেনের সহযোগিতায় ম্যাট্রিক্সে পানির অণু এবং এটিপি অণু সংশ্লেষণ ঘটে। আর তাই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। আশা করি পয়েন্টসগুলো ভালো করে বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আবার কোনো নতুন আনকোরা ক্লাস নিয়ে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।